ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বড় বড় আইনজীবী যারা আছে, যেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান সিনিয়র আইনজীবী, এটা নিয়ে সে কিন্তু অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তার জন্য আপনার তখনকার আমলে তাজুল সাহেব তাকে কোর্টের মুখোমুখি করছে। এরপরে ওই বীর মুক্তিযোদ্ধা সে পর্যন্ত কোর্টের কাছে ওই সময়ের জন্য সাময়িক ইয়ার জন্য উনি এন থেকে আপনার ক্ষমা প্রার্থনা করে আসছে। এরপরেও কিন্তু উনি বলছে যে এটার সময় হলে এটার বিচার, যে আসলে বিচার যেগুলি হচ্ছে এগুলি যে বৈধ না এটা প্রমাণ করে দিবে। এবং এই যে বিচারটা হচ্ছে এই বিচারগুলি এই আদালতে হইতে পারে না। এটা দুইজন মানুষ বলতে পারেন স্পেশালিস্ট, আরো আছে এটার সাথে জড়িত, এই যে আসিফ নজরুল সাহেব এবং এই যে তাজুল সাহেব, এদের আপনার মন গড়া এবং ওনাদের আপনার গায়ের জুড়ে এই আদালতের কাজটা শুরু করছে। যেটা আপনার এটা নিয়ে সব আপনার বড় বড় আইনজীবী, যেন আপনার মুহসিন রশিদ আছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনিও এই জিনিসটা নিয়ে বারবার বলছে। অ্যাডভোকেট ডক্টর শাহাদিন মালিক, সব যত বড় যারা যারা আইনজীবী আমরা বাংলাদেশে যাদেরকে আমরা মানে লিজেন্ড আইনজীবী মনে করি, তারা সবাই বলছে যে এই ধরনের বিচার এই আদালতে হতে পারে না। বিচার তো হতে পারে, যে কোনো কেউ অপরাধ করলে সেটার বিচার হবে, সেটা হলো একটা প্রসিডিওর আছে, সিস্টেম আছে, ওই সিস্টেমে নিয়ে বিচার হবে, কিন্তু এই আদালতে বিচার হতে পারে না। ওয়ারাজ আপনার এটা হলো আপনার ইন্টারন্যাশনাল একটা ক্রাইমের উপরে এটা আদালতটা, ওইখানে আদালতে বিচার হবে। সেটাকে বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট দিছে কি আপনার রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে সে বিভিন্ন ধরনের অর্ডিন্যান্স জারি করে এগুলি আপনার আইনের ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আপনার আইনের যে ধারাগুলি তারাগুলি অ্যামেন্ডমেন্ট করে এই বিচারগুলি শুরু করছে। যেমন তার মধ্যে একটা নিয়ে আসছে আপনার যেমন আপনার সামরিক যে সামরিক আমাদের যে সামরিক কর্মকর্তা ছিল, ওই যে 20-25 জন সামরিক কর্মকর্তা, মনে তখনকার আলোচিত, অনেক আলোচিত, তাদের জন্য একটা আইন করলো কি যে এদের নামে যাদের নামে আপনার কোনো মামলার অভিযোগ হবে, অভিযোগ হওয়ার সাথে সাথে ওর চাকরি চলে যাবে অটোমেটিকলি। এটা নিয়ে ব্যাপক আলোচনা হলো তখনকার আমলে। আমাদের সামরিক কর্মকর্তা তাদেরকে কিন্তু মানে বিচার হওয়ার আগেই তার চাকরি চলে যাবে, মানে বিচার হওয়ার আগে তার চাকরি চলে যাবে, তার শাস্তি হয়ে গেল। কত বড় মানে বেকুবের মতো একটা আইন তৈরি করছে তারা, তাই নয়? এটা তো কোনো আইন হতে পারে না। এটা কোনো সভ্য দেশে কোনো আইন হতে, আপনি যদি আমাদের দেশকে সভ্য মনে করেন, আপনি যদি স্বাধীন বিচার ব্যবস্থা যদি চিন্তা করেন, তাহলে এটা হতে পারে না। তদন্ত হয়, সেনাবাহিনীর যে জিনিসগুলি হয়, তদন্ত হয়, তদন্ত প্রথম কেউ যদি অভিযোগ দেয় তাহলে সেনাবাহিনীর একটা কোর্ট অফ ইনকোয়ারি আছে, কোর্ট অফ ইনকোয়ারি, ওইখানে সেনাবাহিনীতে তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে ওরা যদি সঠিক যদি দোষী সাব্যস্ত হয়, তাদের একটা আদালত আছে, সেনাবাহিনীর একটা আলাদা নিজস্ব আইন আছে, ওইখান থেকে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। পানিশমেন্ট দেওয়া হলে ওদের থেকে চাকরি থেকে বস্তা করতে বা যে কোনো কিছু করে শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়া হলে এরপরে তো বাইরে সিভিল হয়ে যায়, সে সিভিল হয়ে গেলে ওই সিভিল কোর্টে মামলা করলে তাকে ওই মামলায় ইয়ে করতে হবে। এটা কিন্তু উল্টা ভাবে করলো, ওনাদেরকে চাকরির অবস্থা থাকা অবস্থায় ওদেরকে আপনি ইয়ে করা হইলো, চাকরি থেকে ওখানে বরখাস্ত করে ওদেরকে ডাইরেক্ট ওখানে গিয়ে আদালতে হাজিরা দিল। এবং দেখেন একজন তো চিফ প্রসিকিউটর, মানে আপনার একজন আপনার সরকারি লোক, উনি যেভাবে উত্তপ্তপূর্ণ আচরণ, যে ধরনের কথাবার্তা বলছে সব প্রত্যেকটা সময়ই মানে গায়ের জুড়ে কথা বলছে। ইভেন আপনি কিছুদিন আগে যে জুলাইয়ের নিয়ে একটা ঘটনা বললো যে এই নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাইলেও তাদেরকে আইনের মুখোমুখি করা হবে, এই ধরনের বক্তব্য শেয়ার দিছে একজন রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা। এইভাবে দলীয় বেজুর ভিত্তি করতে পারে, এটা তো চিন্তাই করতে পারে না। বাংলাদেশে আমাদের ইতিহাসে আমাদের এই জানা মতে এই ধরনের ইয়া শুনি নাই। কারণ প্রত্যেকটা মানুষই দেখেন কোনো না কোনো দলের সাথে একটা ইয়া থাকে, আপনার মানে মানসিকভাবে দুর্বলতা থাকে, ডাইরেক্ট দল যদি না করে একটা দুর্বলতা থাকে, এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক না, মানুষ তো আমরা। কিন্তু যখনই আপনি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে বসে পড়ে, যে মেইন জায়গায় বসে পড়ে, তখন কিন্তু আর ওই রাষ্ট্রীয় ওই চিন্তাটা তাকে ছেড়ে দিতে হয়। তখন তাকে চিন্তা করতে হয় যে রাষ্ট্রের বিচার যেটা সঠিক সেটা হবে আপনার। কিন্তু আমাদের এই যে প্রসিকিউটর সাহেব তাজুল সাহেব সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু সবসময় দেখা গেল যে দলীয় আপনার যে অ্যাক্টিভিস্ট যারা দলীয় নেতা কর্মীর মতন সে সবসময় সে আচরণ করছে, তার মধ্যে এইটা একটুকু আপনার বাধা ছিল না। আরেকটা জিনিস, তার অনেক অভিযোগ তার বিরুদ্ধে, সে হলো এই আদালতের
যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার হয়েছিল তাদের আইনজীবী ছিল। পরবর্তী সময় এই আদালতে আসে সে হলো চিফ প্রসিকিউটর হয়েছে, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সুতরাং তাকে যে এখান থেকে সরায় দিবে এটা আমরা আগে থেকে জানতাম, যে দলীয় সরকার আসার পরে অনেক কিছু স্বাভাবিক হবে, তাকেও সরায় দেওয়া হবে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে সাথে সাথে সরাই দিলে 1 সপ্তাহের মধ্যেই তাকে সরায় দেওয়া হয়েছে। এবং এটা আমি মনে করি বর্তমান সরকার একটা খুবই একটা বুদ্ধিদীপ্ত কাজ করছে। নাহলে ওনার যে আপনার আচরণ, ওনার যে আপনার চিন্তা চেতনা, তাইলে আপনি এই দেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠিত হইতো না। এবং এই যদি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে বর্তমান সরকারের উপরে এটার দায়ভার পড়বে। রফিক ভাই, তাজুল ইসলাম যেটা করেছেন, এই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছিল বাংলাদেশে, ওইটার কি প্রতিশোধ নিতে ছিল, এরকম কি মনে করেন? এটা আপনি বলবেন কেন? এটা তো যখন শুরু হয়েছে তখন থেকে শুরু হইলো। যখন এটা বিচারটা যখন শুরু হয়েছে তখন থেকে এটা আলোচনা শুরু হয়েছে, তখন থেকে সবাই প্রশ্নবিদ্ধ করছে যে এটা হলো আপনার ৭১-এর যুদ্ধ অপরাধের জন্য স্পেশাল একটা ট্রাইব্যুনাল। ৭১-এ যুদ্ধ অপরাধে হয়েছে যেটা, সেটার উপরে সেটার বিচার হবে। এখনের যে এই এতদিন পরে আইসা যে ক্রাইম হয়েছে সেই ক্রাইমের বিচার তো ওইখানে হইতে পারে না, এটার জন্য তো অন্য আদালত আছে, আর নর্মাল আদালত আছে, সেই আদালতে বিচার হবে। ওখানে কোন ধরনের যুদ্ধ অপরাধ হয়েছে, এটা কি জাতিসংঘ থেকে তদন্ত করে রিপোর্ট দিছে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম হয়েছে? ইন্টারন্যাশনাল ক্রাইমটা কাদেরকে, আন্তর্জাতিক যুদ্ধাপরাধটা কাদের, কিভাবে বলে, কাদেরকে বলে, কোন জায়গায় বলে, কিভাবে আপনার যুদ্ধ অপরাধী আপনার করা হয়, চিহ্নিত করা হয় যে সেটা যুদ্ধ অপরাধ হয়েছে? যেখানে একটা হলো আপনার যুদ্ধ, যেখানে দেশে যুদ্ধ হয়, যে দেশে ওইখানে আপনার যদি একটা জাতিগোষ্ঠীকে আপনাকে যে স্পেশালি চিন্তা করে ধ্বংস করা হয় বা তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়, ওইটারে বলে যুদ্ধ অপরাধ। এইখানে কি এই ধরনের ঘটনা ঘটছে? এখানে আমাদের বাংলাদেশে যে আপনার গত যে সরকার আমলে যে ঘটনা ঘটছে সেটা কি এ ধরনের ঘটনা ঘটছে? তাই এটা তো যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে না। সুতরাং ওই বিচারটা তো ওইখানে হতেই পারে না। তার মানে কি তারা তো ওই বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট আনছে, যেটা হলো এই অ্যামেন্ডমেন্ট গুলি এখন বলতেছে যে যেহেতু আপনার গত সরকার এটা তার বৈধতা নাই, সুতরাং তার যতগুলি আপনার অ্যামেন্ডমেন্ট জন্য করা হয়েছে একটাও বৈধতা পাবে না, এবং কোর্টে দেখবেন আপনি প্রত্যেকটা বাতিল হয়ে যাবে। ওই যে যুদ্ধ অপরাধের এই ফজলু ভাই তো আমরা আগে থেকে বলছে যে এটা আমি প্রমাণ করে দিব যে এই বিচার আপনি বৈধ না, কারণ যে ওনারা যে অ্যামেন্ডমেন্ট গুলি করছে এই অ্যামেন্ডমেন্ট গুলি বৈধ হবে না, সুতরাং এই বিচারটাই বৈধ হবে না, বিচারটা অন্য কোর্টে হতে পারে। রফিক ভাই, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, সেটা বলার আগে দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত একটু মেসেজটা দিয়েন তোমাকে। রফিক ভাই, যেই